বন্ধ করে এগুলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অপ্রয়োজনীয় ছিল। ফার্স্ট থিং হলো যে উনি যদি নিজেকে ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তত্ত্বাবধায়ক বলেন, বা নিজেকে খুব স্বল্পকালীন একটি বিষয় বলেন, তাহলে এই দুটো বিষয় জাতির গুরুত্বপূর্ণ বিষয়। এটা ট্রানজিশনাল গভর্নমেন্ট দেওয়া হয় না। আপনি চিন্তা করুন ট্রানজিট কথাটা কি? আপনি যাবেন আমেরিকাতে, মধ্যে খুব স্বল্প সময়ের জন্য আপনি দুবাইতে, হংকংয়ে, সিঙ্গাপুরে অথবা অন্য কোনো একটা রইলেন, তো ওখানে তো আপনি মেজর কিছু করবেন না। 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আপনি ডিফারেন্সের লাউঞ্জে বসেন, বড় জোর আপনি এয়ারপোর্টের বাইরে ঘন্টাখানিকের জন্য একটু গেলেন, এই তো। ওনাদেরও একই অবস্থা। এখানে জরুরি যে কাজগুলো ওনাদের করা দরকার, সেই জরুরি কাজের বাইরে গিয়ে এটা একটা একেবারে খুব বিশাল একটা সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর দেওয়া, করিডোর দেওয়া, বা কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে কৌশলগত বন্ধুত্ব করা, সেটা চীনের সঙ্গে হোক, ভারতের সঙ্গে হোক, এটি একটা আসলে নির্বাচিত সরকারের জন্যই এটি প্রযোজ্য। যেটা ওনারা করছেন, ফলে যেটা ওনাদের যে অধিক্ষেত্র রয়েছে, সেই অধিক্ষেত্রে ওনারা যেহেতু বাইরে চলে গেছেন, তো বাইরে চলে যাওয়ার পরে তাদেরকে আবার ফিরে আসতে হবে নিজেদের অধিক্ষেত্রের মধ্যে। এটা হবে না। শেষ করি, আপনি নির্বাচিত সরকারের কথা বলেছেন, তা নির্বাচনের জন্য আমরা দেখেছি জেনজির যে দাবি ছিল, ওদের কিন্তু ছিল একটা ইনক্লুসিভ নির্বাচন হয়ে একটি নিরপেক্ষ সরকার গঠন হবে। এই ইনক্লুসিভ নির্বাচন করতে হলে কি করতে হবে বর্তমানে? ইনক্লুসিভ নির্বাচন করতে হলে আসলে মানে এখন যেটা আছে, এটা জাতীয় সরকার লাগবে। এবং সরকারকে, আমি তো বললাম যে এই সরকারকে ল অ্যান্ড অর্ডার এটা নিয়ন্ত্রণ করার জন্য অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর, 5 বছর সময় দিতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তো সেই নেই, মানে যাকে বলে এখন তার যে সরকার আছে, এই সরকারকে তো কেউ 6 মাস সময় দিতে রাজি না। তো এরকম একটা সরকারের আকৃতি রাখতে হবে যে এই সরকারের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের একটা অংশগ্রহণ থাকবে, এবং সেই অংশগ্রহণের যদি থাকে এবং দীর্ঘমেয়াদে সেই সরকার যদি 2 বছর, 3 বছর, 4 বছরটা থাকে, তাহলে এখন যে ওই যে ফাউন্ডেশনগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তারা তৈরি করলো, তারপর তারা সংস্কার করলো, এবং তার সঙ্গে সঙ্গে জনগণ বিশ্বাস করলো যে ইয়েস, আমাদের আস্তে আস্তে তখন বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, এবং এরপর একটা নির্বাচন আমাদের দেশে যেটা সম্ভব, সেরকম আমাদের দেশে যে ভালো ভালো যে কয়টা নির্বাচন হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, বিশেষ করে 2008 সনে যে নির্বাচন হয়েছে, 1996 সনে যে নির্বাচন হয়েছে, 91-তে নির্বাচন হয়েছে, 2001-এ নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো প্রশ্ন থাকা সত্ত্বেও মোরাললেস গ্রহণযোগ্য। তো এইরকমই একটা ভালো নির্বাচন হয়তো হতে পারে। 11-এর সেই র্যাট ছিলেন, তাদেরকে বাদ দিয়ে যে একটা নতুন নেতৃত্ব হতে পারে, আমরা তো সে কল্পনা করিনি। আবার এখনও যখন এই বর্তমান রেজিম যারা আছে, অন্যান্য যারা আছে, তারা ফেল করবেন, ভালো কিছু করতে পারবেন না, তখন পুরনো যারা আওয়ামী লীগের নেতৃত্ব আছে তাদের দিয়ে তো এই নেতৃত্ব হবে না। তারা যদি ভালো করতে পারতেন তাহলে তারা পালাতেন না, তারা যদি ভালো করতে পারতেন তাহলে তারা ক্ষমতাচ্যুত হতেন না। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবং একইভাবে বিএনপি যারা আছে তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। অর্থাৎ বিএনপির যে নেতৃত্বের কারণে 1-11 এসেছে, যে ভুলের কারণে তাদেরকে চলে যেতে হয়েছে, এবং তাদের যে সকল পলিসির কারণে সেই 2006 থেকে আজ অবধি একের পর এক দুর্ভোগ এবং দুর্দশা, সেই মস্তিষ্ক, সেই দেহ নিয়ে আপনি একটা পরিবর্তিত পৃথিবীতে আপনি মোকাবেলা করতে পারবেন না। পরিবর্তিত পরিস্থিতির জন্য ইউ নিড বেটার মাইন্ড, বেটার ব্রেইন উইথ এ গুড সোল অ্যান্ড হার্ট। তো সেই জিনিসটা রাজনৈতিক দলে সময়ের প্রয়োজনে করতে হবে। তো সেটা আমরা এখন পর্যন্ত সেই প্রস্তুতিটা আমরা শুরু করিনি। আমরা কেবলই আমাদের চিন্তা এবং চেতনা, আমরা আছি 2025 সনে, আজ ঘুরে ঘুরে আমরা 71-এ চলে যাচ্ছি, 47-এ চলে যাচ্ছি, 69-এ চলে যাচ্ছি, 52-তে চলে যাচ্ছি, 90-এর গণ অভ্যুত্থানে চলে যাচ্ছি। কিন্তু 90-এর গণ অভ্যুত্থান এবং 25 সনের গণ অভ্যুত্থান এক না, স্পিরিটটাই আলাদা। 2 নম্বর হলো যে প্রসিডিউরটা আলাদা। ওখানে যেভাবে গণ অভ্যুত্থান রয়েছে এভাবে হয়নি এবার। তো সব মিলিয়ে আপনাকে একটা নতুন একটা জিনিস দিয়েছে। সে নতুন জিনিসের মধ্যে আপনি যদি কার্বন, আপনাকে শুধু বলা হয় যে কার্বন দিয়ে আপনি একটা বাড়ি তৈরি করেন, সেলুলার পেপার এবং সেলুলয়েড দিয়ে এবং কার্বন দিয়ে একটা বাড়ি তৈরি করেন। আপনাকে তো টেকনোলজি লাগবে আধুনিক, কিন্তু আপনি যদি কাঠ মিস্ত্রি দিয়ে বা নৌকা তৈরির মিস্ত্রি দিয়ে এরকম একটা কার্বন ফাইবার দিয়ে আপনি একটা বাড়ি করতে চান, আপনি পারবেন না। তো একটা 2025 সনে এই যে জেন জি যারা এরকম একটা বিপ্লব ঘটিয়ে ফেললো, এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে ইনক্লুডিং ডক্টর ইউনূস থেকে শুরু করে তারা এই জেন জির যে চিন্তা চেতনা, মানে এটা এখনো রিড করতে পারেনি, এখনো রিড করতে পারেনি। অথচ একটা জেনারেশন কিন্তু দাঁড়িয়ে এত বড় একটা বিপ্লব করে দিল যেটা পূর্বের কেউ পারেনি। এখন দুটো ব্যাপার, অর্থাৎ এই জেন জিটাকে শেষ করে দিতে হবে, মানে পুরনোদের দ্বারা
যারা অতীতে ছিল তারা সামনে এসে এই জেনজিটাকে শেষ করে দেবে, অথবা জেনজির দাপটে এই পুরনোরা পালিয়ে চলে যাবে, তারা টিকতে পারবে না, দে ক্যানট সাস্টেইন। এরকম একটা অবস্থার মধ্যে একটা টার্মাইল চলছে, এবং যখন এরকম একটা টার্মাইল চলে, আপনি দেখেন যে ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে যায়, কালবৈশাখী ঝড় যখন শুরু হয়, আকাশ মেঘলা হয়ে গেছে, গরম বাতাস এবং বিভিন্ন বিভিন্ন জায়গাতে কুণ্ডলি পাকাচ্ছে, তো আপনি বুঝতে পারেন যে কালবৈশাখী হয়ে যাবে। কালবৈশাখী না হওয়া পর্যন্ত আপনি বলতে পারবেন না যে সকালটা কেমন হবে, কিন্তু আপনি বুঝতেছেন যে বাতাস গরম, আকাশ মেঘলা, এখানে এখানে ঢেউ হয়েছে, চারিদিকে কালবৈশাখী চলে আসছে। তা আমাদের এই রাজনীতিতে এখন কালবৈশাখীর একটা আলামত শুরু হয়ে গেছে। তো সেটা না হওয়া পর্যন্ত নতুন যে একটা ভোর, নতুন যে একটা সকাল, সেটা কেমন হবে, সূর্যটা কেমন হবে, ক্ষয়ক্ষতি কেমন হবে, বা আদৌ ক্ষয়ক্ষতি হবে কিনা, এই জিনিসটা আমরা এখনো বুঝতে পারছি না। ভাই, আমরা যেটা একেবারেই মানে আলোচনার খুব জরুরি দরকার, সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চেয়ারম্যান গিয়ে এই লন্ডনে একটা মিটিং করলো, তারা দুজনে যৌথ একটা বিবৃতি করলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তাদের ব্যক্তিগত প্রয়োজনে করেছেন, বিএনপির জন্য এটা দরকার ছিল, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য এটা দরকার ছিল। কেমন? এটা দুজনেরই, তারা যেমন বিএনপি তারেক রহমানের দেশে আসা দরকার, সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে বিএনপি একটা বৃহৎ দল, তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো পূর্ণ করার ব্যাপারে সরকারি সহযোগিতা দরকার। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যদি তারেক রহমান সাহেবের দুই শীর্ষ নেতার বৈঠক, এটা অনেকদিনের একটা কাঙ্ক্ষিত অবস্থান ছিল। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সঙ্গতের কারণেই এখন তার নিজস্ব পার্টি নেই, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তিনি এনসিপির উপর, জামাতের উপর, অন্য ছোট ছোট দলের উপর এবং বিএনপির দ্বিতীয় সারির তৃতীয় সারির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেই তাকে গত 10 মাস পার হতে হয়েছে, কিন্তু এটা তিনি কোনো সফলতা পাননি। এই জন্য আসলে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে তার যে একটা বৈঠক, ওই বৈঠকটা তার সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই জরুরি ছিল। এখন এই যে দুইজন যার যার ব্যক্তিগত আঙ্গিক থেকে নিজস্ব প্রয়োজনে তারা বৈঠক করেছেন, এটাকে কম্বাইন্ডলি দেশ এবং জাতির জন্য ইউজেবল করা, হ্যাঁ, তারপর শেষে দেশ এবং জাতির জন্য এটিকে কল্যাণময় করা, এটা হলো এদের দায়িত্ব। তারা যদি পারেন ভালো, অর্থাৎ এর সঙ্গে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের না বিএনপির যে পুরনো বন্ধু রয়েছে তাদের মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে বৈঠকের ফলে, এটা যদি বিএনপি ম্যানেজ করতে হবে তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা পুরনো বন্ধু তারা সবাই রাগ করেছেন যে আমাদেরকে বাদ দিয়ে কেন লন্ডনে গিয়ে একা বৈঠক করলো। এই যে জটিলতাগুলো, এই জটিলতাগুলো যদি কাটিয়ে ওঠা যায় তাহলে এই বৈঠক ন্যাশনালি একটা গুরুত্বপূর্ণ যাকে বলে ভূমিকা রাখবে। আদারওয়াইজ সেটা এখন পর্যন্ত এটা ব্যক্তিগত বৈঠক হয়ে গেছে, যে যার স্বার্থে ওখানে একত্র হয়েছে। বাংলাদেশের জিডিপি এই বছর 3.7 আসবে। এটার ভয়াবহতা কতটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে বা করতে পারে তার একটা উদাহরণ দিন। 1974 যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হলো, এবং যে দুর্ভিক্ষে 30 লক্ষ লোক মারা গেছে বলে সবাই বলে থাকে, 30 লক্ষ লোক মারা গেছে যখন লোক ছিল 7.5 কোটি, তখন জিডিপি ছিল 6.5। 6.5% জিডিপির মধ্যে যদি একটা দুর্ভিক্ষ হতে পারে, তাহলে 3.7 বা 3.5 যখন জিডিপি আসে সেখানে কি পরিমাণ দুর্ভিক্ষ হতে পারে। আর 7.5 কোটি মানুষের মধ্যে যদি 6.5% জিডিপি নিয়ে না খেয়ে 30 লাখ লোক মারে, তাহলে এই বর্তমান জমানাতে 18 কোটি মানুষ, সেখানে 37% জিডিপিতে কি পরিমাণ ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যদি এখানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। তো এরকম নানা রকম যে শঙ্কা, অর্থনৈতিক ভিত্তি, আমাদের টাকা নেই, আমাদের ব্যবসা বাণিজ্য নেই, নতুন কোনো বিনিয়োগ নেই, পুরনো শিল্প প্রতিষ্ঠানের যে আওয়ামী লীগ যারা করতেন তাদের প্রায় বড় বড় সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ, বেদখল, এবং আওয়ামী লীগের যে ইকোনমি অর্থাৎ গ্রোস জিডিপির 60% আওয়ামী লীগের যারা লোকজন ছিলেন তারা গত 10 মাসে তারা এই জিনিসগুলো পরিচালনা করেছেন। এখন এই যে টোটাল জিডিপির ব্যবসা বাণিজ্যের যে 60% তারা হ্যান্ডেল করেছেন, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, তারপরে গাড়ি বাড়ি থেকে শুরু করে যত রকম আছে, এখানে কয়েকটা ব্যাপার আছে, জিডিপি, তারপরে ভোগ, হ্যাঁ, যেটা বলা হয় জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে কনজিউমার দিক থেকে পুরোটাই আসলে আওয়ামী লীগের দখলে 60% ছিল। এখন এই আওয়ামী লীগের এই দুঃসময় এটা নেমে 60% থেকে নেমে এটা চলে এসেছে হাইয়েস্ট 20 to 25%। তাহলে বাকি যে জায়গাটা এটাতে জিডিপিতে ভ্যাকুম হয়েছে। অন্যদিকে বিএনপির যারা লোকজন আসছে, তো তাদের তো
তো আগে জিডিপিতে কোনো কন্ট্রিবিউশন তেমন ছিল না। এখন নতুন এই অবস্থাতে এসে তারা যে গত 10 মাসে ব্যবসা বাণিজ্য করবে, কোনো কিছু করবে, এখন তারা টাকা সঞ্চয় করছে। তো এটাকে আবার মূল যে ধারাতে নিয়ে আসবে, এটা সময় লাগবে, অনেক সময় লাগবে। ফলে সব মিলিয়ে আপনি প্রশাসন, বিচার বিভাগ, সামরিক বিভাগ, আমলাতন্ত্র, অর্থনীতি, প্রত্যেকটা জায়গাতেই আপনার পার্লামেন্ট তো নেই এখন, দেয়ার ইজ নো পার্লামেন্ট। তো এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে ক্ষমতার যে বলয়গুলো রয়েছে, আপনি বঙ্গভবন আছে কিন্তু কোনো ক্ষমতা সেখানে আছে কি না আছে, সেখান থেকে কোনো ট্রান্সমিশন হচ্ছে না। বঙ্গভবনের সঙ্গে একটা অস্পর্শ, কারো কোনো যোগাযোগ নেই। তো যার জন্য ওখানে বঙ্গভবন কেন্দ্রিক যেটা ক্ষমতা সার্কেল আছে, তাদের সঙ্গে কোনো সঞ্চালন লাইন নেই। যমুনার সঙ্গে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ক্যান্টনমেন্টের যে একটা সংযোগ থাকবে, সেই সংযোগটা প্রপারভাবে হচ্ছে না। এখানে শর্ট সার্কিট হচ্ছে মাঝে মধ্যে। আবার সচিবালয়ের সঙ্গে যে সারা দেশের যে যোগাযোগ, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, জামাত বিএনপি, জামাত এনসিপি, এরপর নতুন হাইব্রিড, তার সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন যারা দল, এখানেও প্রতিদিন 10টা করে শর্ট সার্কিট হচ্ছে। ফলে পুরো স্থবিরতা বিরাজ করছে প্রশাসনে। ফলে এই অবস্থাতে আপনি একটা ইলেকশন হবে, ইকোনমি আগাবে, আমরা সাস্টেন করবো, এরকম একটা আশা করাটাই এটা অসুস্থতার লক্ষণ। এখন এই নতুন প্রজন্ম যারা নতুন সন্ত্রাসী হয়েছে, তাদের কাছে পুরনো সন্ত্রাসী যারা জেলে ছিল, এরা শিশু, অবোধ শিশু। এরা গিয়ে বাইরে গিয়ে মাস্তানি করবে, গুন্ডামি করবে, এরকম অবস্থা নেই। এখন জনপদে 2025 সনে প্রতিটি জনপদে বিপজ্জনক কিছু মানে সন্ত্রাসী তৈরি হয়ে গেছে, যারা মব করছে, যারা এমন সব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের কৌশল, তাদের নিষ্ঠুরতা, তাদের পাষণ্ডতা, সব মিলিয়ে যারা শেখ হাসিনার জমানাতে সন্ত্রাসী ছিল কিংবা তার আগে সন্ত্রাসী ছিল, পুরনো যারা যাদের বয়স 60-এর বেশি হয়ে গেছে, তারা এখন অবাক বিষয়ে তাকিয়ে দেখে এরা এগুলো পারে কি করে, এরা এগুলো জানে না। 10 পদের মাদক একসাথে কি করে মানে মিশিয়ে খেতে হয়, মার্কেটিং করতে হয় এবং এখান থেকে টাকা আনতে হয়। এই পুরনো সন্ত্রাসী জেলখানায় বসে তারা এই টেকনোলজিক্যাল সন্ত্রাসগুলো জানে না। তারা জানে না যে কি করে একটা নারী একটা পুরুষকে রাস্তার মধ্যে থামিয়ে জাস্ট তার চোখের দিকে তাকিয়ে তার দিকে একটা মেডিসিন খেয়ে দেওয়ার পর তার উপর কনভিন্স করে তার সর্বস্ব লুট করে নেওয়া যায়। এই জিনিসগুলো জানে না, তারা কেউ জানে না। মানে সন্ত্রাসের মানে এখন যে টেকনোলজি, এখন ইরান যেভাবে আক্রমণ করেছে ইসরায়েল, এখানে যে ধরনের টেকনোলজি ব্যবহৃত হয়েছে, বাংলাদেশের সন্ত্রাসের ক্ষেত্রে এইভাবে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। আর সেখানে যারা যাকে বলা হয় জেলখানাতে ছিল, তারা সেই আদিমকালের একটা চাকু নিয়ে, একটা অস্ত্র নিয়ে, বড় জোর একটা পিস্তল নিয়ে সামনে দাঁড়িয়ে একটা অট্ট হাসি দিল সিনেমার ভিলেনের কায়দায়, দে যা কিছু আছে দিয়ে দে, বা টেলিফোন করে আমি অমুক ভাই বলছি, গদাশা বলছি, হ্যাঁ আমি 6 ঘন্টার মধ্যে আমার টাকা না পৌঁছে দিলে লাশ ফিরে দেবো। এই জিনিসগুলো এখন সিনেমার ডায়লগ, তাও 80-র দশকের সিনেমার ডায়লগ। এখন এই যে নতুন প্রজন্মের যারা সন্ত্রাসী, যারা মব ভায়োলেন্স করছে, তাদের টেকনোলজি এত হাই, পলিসি এত হাই যে কোন জায়গা দিয়ে যে সুই হয়ে তারা ঢুকছে, আবার কোন জায়গাতে ফলা হয়ে বের হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ লাগছে বোঝার জন্য মিনিমাম। আমরা এই গত 10 মাসে যা কিছু ঘটেছে তার 1% এখন পর্যন্ত আন্দাজ করতে পারিনি যে এই গত 10 মাসে কি ধরনের অপরাধ আমাদের সমাজে ঘটেছে। ফলে নির্বাচনও ঠিক এরকম অনেক কিছু হবে, এখানে সন্ত্রাস হবে, মব ভায়োলেন্স হবে, অনেক কিছু হবে, এবং সেটা এই আধুনিক প্রজন্মের সন্ত্রাসীরা করবে। পুরনো সন্ত্রাসীর এখানে কোনো রকম জায়গা হবে।